আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা বিশ্বের বিখ্যাত হোমিওপ্যাথি ডক্টরগণ তাদের প্র্যাকটিস জীবনে কিছু রোগীর ক্ষেত্রে, কিছু জটিল রোগীর ক্ষেত্রে সামান্য কিছু লক্ষণের উপর নির্ভর করে, অনেক সময় লক্ষণের উপর নির্ভর না করেও কিছু জটিল রোগীদের ক্ষেত্রে ঔষধ প্রয়োগ করে খুব তাড়াতাড়ি রোগীকে আরোগ্য করেছেন। তো যে সমস্ত ঔষধ দিয়ে রোগীকে তাড়াতাড়ি আরোগ্য করেছেন সেই সমস্ত ঔষধকে বলা হয় ম্যাজিক রেমেডি। আজকের ভিডিওতে 8টি জটিল রোগের 8টি ম্যাজিক রেমেডি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি প্রথমে বিষয়বস্তুটা লিখে ফেলি। 8 ম্যাজিক remedies for 8 complex diseases, ঠিক আছে। 8টি জটিল রোগের 8টি ম্যাজিক রেমেডি। তো এই প্রসঙ্গে একটা কথা বলার প্রয়োজন। আপনারা ভাবতে পারেন যে রিয়েলি কি এইভাবে হোমিওপ্যাথি চিকিৎসা হয়? এর উত্তরে আমাকে হয়তো জিজ্ঞাসা করবেন যে এভাবে কি হয়। তো আমি বলবো হয়। তো শুধু আমি বলবো না, এটা আমি দেখবেন যে আমি যে ম্যাজিক রেমেডিগুলো দেখাবো সেটা কে বলেছেন, যে ডক্টরগুলো বলেছেন এবং তাদের জীবনে খেটেছে এইগুলো, তার নামগুলো কিন্তু দেখাবো। এবং যাদের নামগুলো দেখাবো তারা কিন্তু বিখ্যাত ডক্টর। ভারত, তারপরে আমেরিকা এবং আমাদের যে জার্মান হোমিওপ্যাথির জনক স্যার হানিম্যানের দেশের বিখ্যাত বিখ্যাত ডক্টররাও এই ঔষধগুলো প্রয়োগ করেছেন এবং তারা এইভাবে বলেছেন। এবং আমার ব্যক্তিগত লাইফেও আমি এই সমস্ত কিছু রেমেডি আমি প্রয়োগ করে দেখেছি, রোগী আরোগ্য হয়। তো আপনারা প্রয়োগ করে দেখতে পারেন, অবশ্যই দেখবেন, প্রয়োগ করে দেখবেন এতে সুবিধা হয় কি, যে অনেক সময় রেমেডি মাথার মধ্যে আসে না। অনেক সময় লক্ষণের অভাবে যে কি রেমেডি রোগীর ক্ষেত্রে প্রয়োগ করব, সেই সমস্ত রেমেডিগুলো মাথায় আসে না, মানে লক্ষণের অভাবে রেমেডিগুলো মাথায় আসে না। তো সেই ক্ষেত্রে আপনি প্রয়োগ করে দেখবেন যে রিয়েলি ফল পাওয়া যায়। 100% যে পাবেন এটা নয়, অন্তত 90% রোগী কিন্তু আরোগ্য লাভ করবে। তো যাই হোক, আমরা আলোচনায় আসি। 8টি জটিল রোগের 8টি ম্যাজিক রেমেডি সম্পর্কে আপনাদের 1-2 করে বলি, তাহলে সুবিধা হবে। আমি এখান থেকে লিখি, আমি এটা মুছে দিয়ে লিখলে ভালো হবে। নাম্বার 1-এ বলি, কিডনি পাথরিতে থ্যালাপসি বার্সা প্যাস্টোরিস মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 2 বার, প্রায় 15 দিনে কিডনি পাথরি বেরিয়ে যাবে। এই কথাটি বলেছেন ডক্টর ক্লার্ক। আপনারা ডক্টর ক্লার্ক সম্পর্কে জানেন, তিনি কিন্তু ছোটোখাটো ডক্টর না, বিখ্যাত একজন ডক্টর। ডক্টর ক্লার্ক বলেছেন যে কিডনি পাথরির জন্য তো আমাদের অনেক রেমেডি আছে, তো এটা কমন রেমেডি নয়, একটা আনকমন রেমেডি। তো এই রেমেডিটি যদি 10 ফোঁটা করে দিনে 2 বার রোগীকে সেবন করান, তাহলে প্রায় 15 দিনের মধ্যে কিডনি পাথরি বেরিয়ে যাবে। এরকম কিন্তু দিনক্ষণ নির্দিষ্ট করে আজ পর্যন্ত কোনো ডক্টর এরকম মতামত দেননি, আমার চোখে তো পড়েনি। তো আপনারা পরীক্ষা করে দেখতে পারেন একবার। এবার নাম্বার 2-তে বলি, শয্যামূত্রে মানে কি? শয্যামূত্র মানে হচ্ছে বিছানায় প্রস্রাব করা, বিশেষ করে বাচ্চারা করে এবং বয়স্করাও করে। শয্যামূত্রে আমাদের থাইরয়েডিনাম 30 দিনে 2 বার ব্যবহার করলে বিশেষ ফল পাওয়া যায়। তো 30 শক্তি আপনি দিনে 2 বার ব্যবহার করবেন। অবশ্যই এটা কিন্তু হানিম্যানের নীতি অনুসারে ব্যবহার করতে হবে। আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেবেন। এবার সূক্ষ্ম মাত্রায় ডোজটি আপনি কিভাবে বানাবেন সেটা এই ভিডিওটির শেষের দিকে আমি খুব সহজভাবে আপনাদের ব্যাখ্যা করে শোনাবো।
নাম্বার 3-তে বলি থাইরয়েডিনাম 30 বা 200 চুল পাকা বন্ধ করে দেয়। যাদের অকাল পক্ষতা আছে, সেই অকাল পক্ষতায় মানে অল্প বয়সে চুল পেকে যায়, বৃদ্ধ ব্যক্তির মতো হয়ে যায়, তো তাদের ক্ষেত্রে যদি আপনি থাইরয়েডিনাম 30 অথবা 200 শক্তি যদি ব্যবহার করেন, তাহলে চুল পাকা বন্ধ হয়ে যাবে। এবার এর ডোজটা কীভাবে হবে সেটাও বলে দিই আপনাদের। এর ডোজটা হবে, যদি আপনি 30 শক্তি ব্যবহার করেন তাহলে সূক্ষ্ম মাত্রায় দিনে একবার, আর যদি 200 শক্তি ব্যবহার করতে চান তাহলে আপনাকে সপ্তাহে একবার কিন্তু ব্যবহার করতে হবে, সেটাও কিন্তু সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করতে হবে। এবার নাম্বার 4-এ বলি ঘাড় আড়ষ্ট, মানে যে ঘাড় আড়ষ্ট হয়ে যায়, ঘাড় ঘোরাতে ফেরাতে পারে না, আমাদের টিউবারকুলিনাম 10M ভীষণ ভালো কাজ দেয়, একেবারেও অব্যর্থ বললেই চলে। অনেক সময় দেখবেন যে ঘাড় আড়ষ্ট রুগী আমরা কিন্তু পাই। ঘাড় আড়ষ্ট মানে হচ্ছে ঘাড় এদিক ওদিক ঘোরাতে পারে না, ঘোরাতে গেলেই ব্যথা করে, একেবারে স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো এরকম ক্ষেত্রে আমাদের যে টিউবারকুলিনাম ঔষধটি আছে তার 10M মানে 10,000 পাওয়ারের, এটাও কিন্তু অবশ্যই আপনি সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করবেন, কারণ উচ্চ শক্তির ঔষধ তো বৃহৎ মাত্রায় ব্যবহার করতে যাবেন না। সূক্ষ্ম মাত্রায় কীভাবে বানাবেন সেটা তো আমি বলেই দেবো এই ভিডিওটির শেষের দিকে। নাম্বার 5-এ বলি বারবার ফোড়া উঠলে, এবার বারবার যদি ফোড়া উঠতে তালে থাকে তাহলে আমাদের টিউবারকুলিনাম 10M এক ডোজ দিয়ে অপেক্ষা করুন, তাহলে ওই বারবার ফোড়া ওঠাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। নাম্বার 6-এ বলি আমবাতগ্রস্ত রোগীদের বাত রোগে আমাদের যে আর্টিকা ইউরেন্স ঔষধটি রয়েছে, এর 200 শক্তি দিনে যদি 2 ডোজ করে পরপর 3 দিন ব্যবহার করেন তাহলে বিশেষ ফল পাওয়া যাবে। কথাটি কী বলা হলো একটু ব্যাখ্যা করার প্রয়োজন। যাদের আমবাত আছে, আমবাত হচ্ছে ওই চুলকনি আর কি, গায়ে চাকা চাকা উঠে যে অ্যালার্জির মতো যে সমস্যার সৃষ্টি করে, সেটাকে বলা হয় আমবাত। এবার এই আমবাতগ্রস্ত রোগীদের যদি বাতের ব্যাধি হয়, সেগুলো সারা কিন্তু দুরূহ, আমার কথা আপনি মিলিয়ে নেবেন। তো সেই ক্ষেত্রে যদি কোনো আমবাতগ্রস্ত রোগীদের বাত রোগ হয়, সেই ক্ষেত্রে আমাদের যে আর্টিকা ইউরেন্স যে ঔষধটি আছে, সেই ঔষধটি 200 পাওয়ারের কথা বলা হয়েছে এবং দিনে 2 বার ব্যবহার করতে বলা হয়েছে। দিনে 2 বার ব্যবহার করতে হবে, পরপর 3 দিন, মানে 6 ডোজ সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু ফল পাওয়া যাবে। নাম্বার 7-এ বলি ক্রুপ কাশিতে, এই যে বাচ্চাদের যে ক্রুপ কাশি হয়, সেই ক্রুপ কাশিতে অন্য অন্য ঔষধ থেকে আমাদের যে ভেরেটম ভিরিডি যে ঔষধটি আছে তার 6 শক্তি বিশেষ ফল পাওয়া যায়। মানে ক্রুপ কাশি যদি শিশুদের হয় তাহলে অন্য অন্য ঔষধ থেকে ডক্টরবাবু এই আমাদের ভিরেটম যে ভিরিডি ঔষধটি আছে সেটার গুণগান করেছেন আর কি। তো আপনি 6 শক্তি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে 3 থেকে 4 বার ব্যবহার করতে পারেন। এবার আমি সর্বশেষ নাম্বার 8-এ বলবো কার্নিয়ার অস্বচ্ছতায়, এই যে আমাদের চোখের মধ্যে যে কার্নিয়া থাকে, সেই কার্নিয়ার অস্বচ্ছতা মানে ভালো দেখতে পায় না, ঘোলাটে দেখতে পায় যদি অস্বচ্ছ থাকে, তো সেই কার্নিয়ার অস্বচ্ছতায় আমাদের যে জিঙ্ক সালফ যে রেমিডিটি রয়েছে, সেই রেমিডিটির 10M মানে 10,000 পাওয়ারের সূক্ষ্ম মাত্রার ডোজ ব্যবহার করলে সেই কার্নিয়ার অস্বচ্ছতা কিন্তু দূর হয়ে যাবে। এবার আমি আপনাদের বলেছিলাম যে সূক্ষ্ম মাত্রার ডোজটা কীভাবে বানাবেন, আমি অবশ্যই হানিম্যান নীতিতে বলবো। তো সেটা আছে যে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানাতে হলে আপনাকে 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে। এবার এই 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার এই নির্বাচিত ঔষধ, মানে এই যেটার মধ্যে যেটাই দিতে চান, মাদার টিংচার বাদে, যেটা যে ঔষধটি আমি মাদার টিংচার বলেছি প্রথম যে ঔষধটি, সেই মাদার টিংচার বাদে, এটা কিন্তু সেন্টিসেমেল পোটেন্সির ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। এবার এটা দিতে হবে 1 ড্রপ। অবশ্যই এই 500 ml জলের মধ্যে কয়েক ফোঁটা আরএস দিয়ে নিলে ভালো হয়।
এবার এই আরএস এবং 1 ফোঁটা ওষুধ দেওয়ার পর এটাকে ভালো করে ঝেঁকে মিশিয়ে নিতে হবে। তো এখান থেকে যদি আপনি চা চামচের 2 চামচ করে খাওয়ান, বা এই যে 500 ml যে বোতলটার যে মুখটিটা রয়েছে, যে চিপিটা রয়েছে, তারও 2 ঢাকনা করে যদি খাওয়ান, তাহলেও কিন্তু সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে। এবং প্রত্যেকটা ঔষধ কীভাবে ব্যবহার করতে হবে সেটাও তো বর্ণনা আমি বলে দিয়েছি, আপনি তদানুসারে সেইভাবে খাওয়ান, নিঃসন্দেহে আপনার রোগী আরোগ্যের দিকে এগোবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।